20টা প্রশ্ন একদম হুবহু কমন পড়ছে চারুকলা ভর্তি পরীক্ষায়, এবং আমি বলেছিলাম জেন জেড থেকে একটা প্রশ্ন একদম আসবেই, এবং দেখো এটা এসেছে। একটা শব্দ ছিল জেন জি, সবথেকে ইম্পর্টেন্ট, তাই এটা থেকে প্রশ্ন একটা আসতে পারে। জেনারেশন জেড বা যাকে বলা হয় জেনারেশন জুমার, জুমার কিংবা জুমার্স। জেনারেশন জেড কে বলা হয় জেনারেশন জুমার বা জুমার্স। জেনারেশন জেড মানে জেনারেশন জুমার্স বা জুমার, জন্ম 97 থেকে 2012 সালের মধ্যে তারাই জেনারেশন জেড। এইখানে আমার একটু কনফিউশন আছে, কোন জায়গায় 97 নেই, কোন জায়গায় আর একটু কম বেশি আছে। তো অপশনে যদি 97 থেকে 12 থাকে, এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ আমি দেখি। এটা হুবহু এটা চলে আসতে পারে, হুবহু জেনারেশন জেড এর তোমার জন্ম সাল এবং বর্তমান বয়স কত, হুবহু জেনারেশন জেড এর পুনরূপ কি, হুবহু আসতে পারে। বিশ্বাস করো, ট্রাস্ট করো আমার উপরে, ট্রাস্ট রাখো। তারা শুধু বলো যে সাধারণ জ্ঞানে প্রশ্ন কমন পড়ে না, জাস্ট এই ভিডিওটা দেখো, তোমার চিন্তা চেতনা সবকিছু বদলে যাবে। জাস্ট এই ভিডিওটা দেখো। চলচ্চিত্রে নজরুল খুব ইম্পর্টেন্ট, এটা উপমহাদেশের প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার, অভিনয় করছে ধ্রুবর মধ্যে, আর পরিচালনা করছে হচ্ছে ধূপছায়া চলচ্চিত্র। ধ্রুব ধূপছায়া একই রকম লাগে, কিন্তু মাথায় রাখবো, ব্যাস লাগাবা না। নজরুল কিন্তু অভিনয়ও করেছে। দেখো যে রাখতে জানে সে চুল বাঁধতেও জানে। ক্লাসে আমি বারবার বলেছি, দেখো 1000টা তথ্য থাকে একটা স্লাইডে, আমি জাস্ট 2-3টা করে দাগাই দিই, ওইগুলো শুধু পড়বা, এর বাইরে জাস্ট দেখবা বলছি কিনা, যে আমি যা দাগ দিব তোমার কাছে এগুলো একদম ফরজ হয়ে যাবে, এগুলো পড়বা। তো ফার্স্ট প্লান্টেশন যে প্রশ্নটা এসেছে, দেখো আমি জাস্ট দাগ দিছি, চারুকলা ভর্তি পরীক্ষায় একদম হুবহু আসছে। এবং তার বিখ্যাত চিত্রকর্ম ফার্স্ট প্লান্টেশন, প্রথম বৃক্ষরোপণ, এটা আসে বারবার। এই যে পৃথিবীর মানুষ, গুহাবাসী মানুষ গাছ লাগানো শিখলো, গাছ লাগাচ্ছে, প্রথম গাছ লাগানোর ফিলিংসটা কিরকম, একদম প্রথম প্রেমের ফিলিংস এর মতো, রাইট? সো সরি, মাফ করে দিও। সো যেটা হোক, তো প্রথম বৃক্ষরোপণ, দ্য ফার্স্ট প্লান্টেশন তিনি এঁকেছেন। মাথায় রেখো, ফার্স্ট প্লান্টেশন বারবার আসে। আমি কিন্তু একদম ছোট করে ধরিয়ে দিচ্ছি, চিত্রা নদী তার সাথে আসে, শিশু স্বর্গ চারুপীঠ তার সাথে আসে, এবং ফার্স্ট প্লান্টেশন ইংলিশ আসতে পারে, বাংলা আসতে পারে, যে প্রথম বৃক্ষরোপণ। সো মাথায় রাখবা কোথায় অবস্থিত, এটাই আসে। কোথায় অবস্থিত আমি জাস্ট বলে দেবো কোনটা কোনটা আসে। উত্তরা গণভবন কোথায় অবস্থিত, এটা বারবার আসে। এই নাটোরে, উত্তরা গভর্ন কোথায় অবস্থিত, নাটোরে, এটা বারবার আসে। এটার পূর্ব নাম কি ছিল, এটা আসে গভর্নর হাউস, তাই আমি দিয়ে দিয়েছি। তো আমি গিয়েছিলাম উত্তরা গণভবন নাটোর, এখানে গিয়েছিলাম, নাটোর ক্লাস করাতে গিয়েছিলাম। 16 জুলাই কি হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হয়, নিজের বুক পেতে দিয়ে পুলিশের গুলি যার বুকে নিয়েছিলেন, এই শহীদদের পরিচিতি থেকে একটা প্রশ্ন আসতে পারে। এবং বিশেষ করে এই অভ্যুত্থান থেকে যে প্রশ্ন আসবে নিঃসন্দেহে তা আমি হলপ করে বলতে পারি। যেমন আবু সাইদের পরিচয় আমরা জানি, মোটামুটি কনফার্ম ছিলাম যে লাস্ট সাপার থেকে এই বছর একটা প্রশ্ন আসবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল, একটা লোককে কিন্তু চোরের তকমা দিয়ে তাকে কিন্তু খাবার খাইয়ে তারপর মেরে ফেলা হয়েছিল। অনেকে আমরা এটাকে লাস্ট সাপার বলেছিলাম, এই তখনই আমি ধরে নিয়েছি যে এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেজন্য কিন্তু আমি এইভাবে বলেছি ক্লাসে, যেটা আসবে এইভাবে বলেছি। পৃথিবীর বিখ্যাত দেয়াল চিত্র যেটা অনেক বড়, এটা হচ্ছে লাস্ট সাপার। এই বছর এই প্রশ্নটা ডিরেক্ট চলে আসতে পারে, লাস্ট সাপারটা চলে আসতে পারে। এটা কার? লিওনার্দো দা ভিঞ্চির। তার বিখ্যাত দেয়াল চিত্র হচ্ছে দ্য লাস্ট সাপার, মাথায় রাখতে হবে। এদের প্রত্যেকটা ভালো করে দেখবা, এই ভিঞ্চি অ্যাঞ্জেলার খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 100% প্রশ্ন আসবেই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসেই। চিত্রশিল্পী চিত্রকর্ম থেকে প্রশ্ন আসে, কে কোন দেশের, কে কোনটা এঁকেছেন, বারবার আসে। সো একটু গুরুত্ব দিয়ে পড়বা। লাস্ট জাজমেন্ট অ্যাঞ্জেলা, লাস্ট সাপার ভিঞ্চি, লাস্ট সাপার সবচেয়ে বড় দেয়াল চিত্র। কয়েকদিন আগে সফর গিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম যে অধিবেশন ছিল, সেখানে তিনি গিয়েছিলেন। সেটা আসলে গুরুত্বপূর্ণ একটা মাইলফলক, কারণ তো ওনার 79তম সাধারণ অধিবেশন ছিল, ওইটা সভাপতি ছিলেন ফিলিমন ইয়াং, মাথায় রাখবা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে হয়, জাতিসংঘের ডায়েরি আসে, রাশিয়ার চিঠি, এগুলো তারপর হচ্ছে যে বউ ঠাকুরানী হাট, তার প্রথম উপন্যাস, ঘরে বাইরে নৌকা ডেবি, গোরা চতুরঙ্গ, চোখের বালি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি পড়বা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কি বাদ দিতে পারবা। তা আমি কিন্তু ক্লাসে দেখা এক একটা স্লাইডে প্রচুর তথ্য থাকে, তো শিক্ষার্থীরা আসলে প্রত্যেক বছর অনেক বেশি কনফিউজড হয়ে যায় কোনটা আসবে। সব তথ্য তো বইই আছে, অনেকে বই থেকে কমন দেখায়, আরে আমার বই থেকেও তো কমন পড়েছে, কিন্তু বইতে সব তথ্যই থাকে। কিন্তু আমি ক্লাসে এক একটা স্লাইড যদি 20টা তথ্য থাকে, আমি দাগ দিয়ে দিই, যা দাগাই দিই
সেটা কিন্তু আমি বলি ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ গলাধ্যকরণ আত্মীকরণ তন্ত্রে মন্ত্রে অস্থি মজ্জা ঘাত বা ওইখান থেকে কমন পড়ে। আমি কিন্তু এগুলো বারবার বলি, যারা বিশ্বাস করেছে তারাই কিন্তু সুফল পেয়েছে। এটা বারবার আসে, পায়ের আওয়াজ পাওয়া যায়, সূর্য দিগল বাড়ি, এটি বেগম রোকেয়া শাখাওয়াতে তোমরা জানো। 23 নম্বর চলচ্চিত্র সারেং বউ, পদ্মনদীর মাঝি, খিদোদাসের হাসি, 71 দিনগুলি 71 ডায়েরি। সো এই কয়টা আরো স্ক্রিনশট নাও, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো অবশ্যই পড়বা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা শুধু মাথায় রাখবা, ভাইবো না যে এগুলোই আসবে বারবার। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে তোমাদের লেকচারটা পূর্ণাঙ্গ করে দেওয়া এবং যেগুলো ইম্পর্টেন্ট দাগিয়ে দেওয়া। এই রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার তিনি। তো এটাতে কয়টা তারকা রয়েছে? 4টা। জাতীয় প্রতীকের 4টা। এটার ডিজাইনার AN সাহা বা NN সাহা বা নিত্যানন্দ সাহা, আর জাতীয় প্রতীকের ডিজাইনার কি কামরুল হাসান। দুইটার মাঝখানের বর্ণনাটা যদি না জানো, পরীক্ষায় যদি আসে উত্তর করতে পারবা নয়াকার না। বাংলাদেশের জাতীয় প্রতীকের কয়টি তারকা রয়েছে? মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? জাতীয় থেকে আসলে সবগুলো মুখস্থ করা তো অনেক টাফ, বাট আমি তো তোমাকে কোনটা বলবো না যে মুখস্থ করো না, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। সংগ্রাম, মই দেয়া, এই যে বিদ্রোহী গরু দেখতে পাচ্ছ, বিদ্রোহী গরু, রেবেল কাউ, রেবেল মানে কিন্তু বিদ্রোহী করা, সাঁওতাল রমণী। আমার কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো ধরিয়ে দেওয়া, যেগুলো তোমার অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ থাকা দরকার। বাংলাদেশের প্রথম কোন ভাস্কর্য যেটা একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, একটা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়, সেটা হচ্ছে এই অপরাজেয় বাংলা। তোমরা সেখানে দেখতে পাবা দুইজন ব্যক্তি, তারা দুইজন কাঁধে রাইফেল এবং সাথে নারী রয়েছে যিনি মেডকিট বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। মুক্তিযুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণের যে গুরুত্ব, সেটাকে বোঝাতেই কিন্তু তোমার এই ভাস্কর্যটি করা হয়। এবং এই ভাস্কর্যটি হচ্ছে সবকিছু তো আর ক্লাস থেকে দেখালে হবে না। এই যে আমার বই থেকে কিন্তু প্রশ্ন কমন পড়েছে, আমি সবগুলো দেখাবো না, একটা দেখাই জাস্ট। ISBN কোন বিষয়ের সাথে সম্পর্কিত, এটা কিন্তু চারুকলা এবছর এসেছে, বইয়ের সাথে সম্পর্কিত উত্তর দেওয়া আছে। এটা হচ্ছে আমার বইয়ের 191 পৃষ্ঠায়। বইটার নাম কি হয়তো অনেকেই আমরা জানি না, MCQ ইনসাইট। এই বইটা যাদের কাছে আছে চাকরি এবং অ্যাডমিশনের জন্য, তাদের আর জিকের প্র্যাকটিস নিয়ে কোনো ভয় নাই। জিকের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এমসিকিউ প্র্যাকটিস, প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ প্র্যাকটিস, 40 সেট মডেল টেস্ট, বিগত সালের প্রশ্ন ব্যাংক জিকের, ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ থেকে শুরু করে 7 কলেজ BCS, তারপর হচ্ছে শিক্ষক সব প্রশ্ন আছে। প্লাস এই বইটা যেই কারণে সবাই নিচ্ছে, প্রত্যেক চ্যাপ্টারের পিছনে কিউআর স্ক্যান আছে। জাস্ট এই কিউআর স্ক্যান করলে প্রত্যেক চ্যাপ্টারে অনলাইন এক্সাম দেওয়া যাবে। এই এক্সাম পেজের দামই তো কয় টাকা? দামই তো 500 টাকা। মডেল টেস্টের দামই তো 400-500 টাকা ব্যাচ। অনলাইনে এক্সাম দেওয়া যাবে। বই থেকে আরো এসেছে, আমি জাস্ট একটা দেখাইলাম, আর কিছু না। এই ISBN এর প্রশ্নটা কিন্তু আমার বই থেকে এসেছে, 191 নাম্বার। শুধু কিন্তু চারুকলা না, এই বছর যে বিউপি পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু প্রচুর কমন পড়েছে। আমি জাস্ট ওই ভিডিওটা আপলোড দিব আমার এই পেজে, এই ইউটিউব চ্যানেলে। সো যারা জিকে নিয়ে শঙ্কায় আছো, আর শঙ্কা করার দরকার নাই, সুখবর দিচ্ছি একটু পরে। যদি কোথাও দেখো, অবশ্যই নারীদেরকে একটু শ্রদ্ধা সম্মান করে একটু পড়বা, ঠিক আছে? ওকে, হ্যানকাং সাহিত্যতে পেয়েছে, ঠিক আছে, তোমরা জোস আপডেট ছিল, এগুলো তোমরা জানো। 11 জন ব্যক্তির মধ্যে 10 জন হচ্ছে পুরুষ, একজন নারী। সেই নারী হচ্ছে সাহিত্যে পেয়েছেন হাংকাং। এবং একটি যে সংগঠন নিহান হিদানকায়ো, নট নিহত হিদানকায়ো অনেকে বলা হয়, সো এই নিহান হিদানকায়ো, এটা বিষয়ে আমরা জানবো। এবং আমি তোমাদেরকে বলতে পারি, সাহিত্য শান্তি অর্থনীতি, কথা মাথায় রাখো, সাহিত্য শান্তি অর্থনীতি কে নোবেল পেয়েছেন, কি কারণে, কি লিখেছেন, কোন দেশে তার জন্ম, সাহিত্য শান্তি অর্থনীতি, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। সাহিত্য শান্তি অর্থনীতি রিসেন্ট থেকে আসলে। বিজয়ী হচ্ছে হাংকাং, দক্ষিণ কোরিয়ার। এবং আমরা জানি যে এশিয়া মহাদেশের প্রথম বা দক্ষিণ কোরিয়ার প্রথম নারী হিসেবে এই হাংকাং কিন্তু নোবেলটি। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ হচ্ছে বাংলাদেশের জুলাই আগস্ট বিশ্ববিদ্যালয় যে ছাত্র আন্দোলন হয়েছে, ঢাকার দেয়ালে অঙ্কিত যে গ্রাফিতি, যে দেয়াল চিত্র, সেইগুলোকে আসলে ফুটে উঠেছে ওই বইটার মধ্যে ছবি আকারে। ওইটা তিনি বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছ একটা ছবি, এটা দিয়েছেন ওনাদের। আর জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত, এটা মাথায় রাখবা, 5-3-1। 5-3-1 দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্ত, এই তিনটার অনুপাত। দেখো, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত এটা একটা বিষয়, আর দৈর্ঘ্য প্রস্থ লাল বৃত্ত অনুপাত এটা কিন্তু আরেকটা বিষয়। সো বুঝে শুনে উত্তর করতে হবে, 5-3-1। তারপর টেরাকোটা মানে কি? পোড়ামাটির ফলক, এটা ল্যাটিন ভাষার শব্দ। এরপর এমন কিছু চিত্রশিল্পীদের নাম বলছে অনেক বই নাই, যেমন কামাল উদ্দিন রূপশিল্প জাদুঘর ও চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তিনি।
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা কোথায়? কোথায় বলো তো? ময়মনসিংহ। কোথায়? ময়মনসিংহ, রাইট, দা ময়মনসিংহ। আবার জয়নুল আর্ট গ্যালারি স্থাপিত হয়েছে কোথায়? ঢাবির চারুকলা ইনস্টিটিউটে। আবার শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প কোথায়? নারায়ণগঞ্জ। কোথায়? নারায়ণগঞ্জে রয়েছে। ফাইনালি এত কমন আসার পরেও কিন্তু সবাই উত্তর করতে পারবে না। আমি দেখেছি প্রত্যেক বছর আমার যে শিক্ষার্থীরা চান্স পায় তারা কারা জানো? যারা বেশি কমন পায় এবং কাজে লাগায় কারা জানো? যারা আমার প্রি অ্যাডমিশন ব্যাচে থাকে, 1 বছর আগে থেকে প্রিপারেশন নেয়। সো যারা এইচএসসি 25 ব্যাচ 26 ব্যাচ বা সামনে সেকেন্ড টাইমার হবার সবার জন্য হচ্ছে আমার এই প্রি অ্যাডমিশন ব্যাচটা। এইটাতে এইচএসসি 25-26 ব্যাচের তোমরা এখনই যোগাযোগ করো এই নাবিলস জিকে পেজে, ভর্তি হতে নাবিল জিকে পেজে। কারণ এখানে বাংলাদেশ বিষয়ের 18টি ক্লাস, আন্তর্জাতিকের 18টি ক্লাস, সাম্প্রতিক 5টি, মানে তোমার এইচএসসি পরীক্ষার আগেই 25 ব্যাচ 26 ব্যাচ তোমাকে একবার পুরো জিকেটা কভার করে দিব। পুরো ক্লাস আমি নিব, পুরো গাইডলাইন আমি দিব, আমি তোমাকে তৈরি করব। সো যদি কমন পেতে চাও আগে থেকে প্রিপারেশন নাও, কারণ বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু হিউজ কম্পিটিশন। সো নাবিলস জিকে আমার যে পেজ আছে, নাবিল জিকে পেজে নক দাও, ফেসবুক পেজে, ভাই আমি আপনার প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাই, আমি এখন থেকে আপনার সাথে প্রিপারেশন নিতে চাই। আর যাদের টার্গেট হচ্ছে বিসিএস প্রিলির উত্তরণ হওয়া 18 থেকে 20তম গ্রেড বা শিক্ষক নিবন্ধন সামনে, তারা আমার জব জিকে ফাউন্ডেশন ব্যাচ দুইটারই বিস্তারিত ডিটেলস জানতে জাস্ট নাবিল জিকে এই পেজে নক দিয়ে ফেলতে হবে। একটা কোর্স কিন্তু প্রত্যেকটা কোর্সে কিন্তু এক্সাম ব্যাচ থাকে, মডেল টেস্ট ব্যাচ থাকে, সাজেশন থাকে, এগুলো আলাদা কিন্তু 1-1.5 টাকা লাগে, যেটা আমি এই কোর্সের সাথে দিয়ে দিই। তো এখন ডিসকাউন্টও চলছে, এটা মাথায় রেখে এখনই নক দিয়ে ফেলতে হবে। সামনেও যাতে আমি এরকম ভাবে ধারাবাহিকভাবে পড়াতে পারি, ভালো কিছু দিতে পারি। সো আমাকে ইন্সপায়ার করার জন্য হলেও একটা রিয়েক্ট দিয়ে একটা শেয়ার করে রাখো। দেখা হবে সবার সাথে সামনে আরো নতুন সাফল্যে, কারণ সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, এগুলো কিন্তু বাকি আছে। সো সেই সব সাফল্য নিয়েও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।